এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। এবার ইয়েমেনে হামলা শুরু করলো ইসরায়েল, নিহত নয়। সিরিয়ার বাকি বিশ্বের জন্য হুমকি নয় বিদ্রোহী নেতা সারা। ইউক্রেন যুদ্ধে সেনা পাঠাবে পশ্চিমা দেশগুলো। সিরিয়ায় ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া উচিত তুরস্ক। সুতায় ঝুলছে জাস্টিন ট্রুডোর রাজনৈতিক ভাগ্য, সামনে যা ঘটতে পারে। বছরের শেষ সংবাদ সম্মেলনে আসছে পুতিন। জম্মু কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত 5, আহত 2। এবার ইয়েমেনে হামলা শুরু করলো ইসরায়েল, নিহত নয়। ফিলিস্তিনি গাজা ও পশ্চিম তীরে লেবানন, সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেন হামলা শুরু করেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালানোর খবর জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের অভিমুখে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে ইয়েমেন আনুষ্ঠানিকভাবে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। হুতিদের আল মাসিরা টেলিভিশন চ্যানেল ইসরায়েলি হামলায় ইয়েমেনের 9 জন নিহতের খবর জানিয়েছে। তাদের মধ্যে বন্দরনগরী সালিফে 7 জন এবং রাস ইসা জ্বালানি অবকাঠামোয় বাকি 2 জন নিহত হয়েছেন। দুটি জায়গায় ইয়েমেনের পশ্চিমাঞ্চলের হোদেইদা প্রদেশে অবস্থিত। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, হুতি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রাজধানী সানার বন্দর ও জ্বালানি অবকাঠামো রয়েছে। হুতি ঘনিষ্ঠ টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানায়, আজ ভোরের দিকে সানা ও বন্দরনগরী হোদেইদাতে আগ্রাসী অভিযান চালিয়েছে ইসরায়েল। সিরিয়ায় বাকি বিশ্বের জন্য হুমকি নয় বিদ্রোহী নেতা সারা। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর প্রধান নেতা আহমেদ হুসাইন আল সারা বলেছেন, তার দেশ এখন যুদ্ধক্লান্ত। সিরিয়া প্রতিবেশী কোনো দেশ কিংবা পশ্চিমা বিশ্বের জন্য মোটেও হুমকি নয়। হুসেইন আল সারা কার্যত এখন দেশটির প্রধান। আহমেদ হুসাইন আল সারা সিরিয়ার আল জোলানি নামে বেশ পরিচিত। তিনি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতা। এই গোষ্ঠীর নেতৃত্ব বিদ্রোহীদের জোট হয়েছে, আর তাদের হাতে 2 সপ্তাহেরও কম সময় আগে সিরিয়ায় শাসক বাশার আল আসাদের পতন হয়। রাজধানী দামেস্ক থেকে বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন আহমেদ হুসাইন আল সারা। তিনি সিরিয়ার উপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করেছেন। আহমেদ হুসাইন আল সারা বলেন, এখন এত কিছু ঘটে যাওয়ার পর নিষেধাজ্ঞা অবশ্যই তুলে নেওয়া দরকার, কেননা তারা সাবেক শাসন কাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়ে নিষেধাজ্ঞা দিয়েছিল। অত্যাচারী আর ভুক্তভোগীর প্রতি একই রকম আচরণ করা ঠিক হবে না। হুসেইন আহমেদ আল সারা বলেন, এইচটিএস কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়, কেননা এইচটিএস এর যোদ্ধারা কখনো বেসামরিক মানুষ কিংবা এলাকাকে লক্ষ্যবস্তু বানায়নি, বরং তারা এসব মানুষকে বাশার আল আসাদের শাসনামলে সংগঠিত অপরাধের ভুক্তভোগী মনে করে। ইউক্রেন যুদ্ধে সেনা পাঠাবে পশ্চিমা দেশগুলো। 1000-এর বেশি দিন ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এরই মধ্যে যদি ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রাশিয়ার অন্তত 10,000 সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। এসব সেনার একটি অংশ মধ্যে তুরস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। এখন প্রশ্ন উঠেছে, ইউক্রেনের পক্ষে এবার কি পশ্চিমা দেশগুলো সেনা পাঠাবে? ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রাসেলস যান। সেখানে ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ বৈঠকে নেতাদের সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনা করেছেন তিনি। এর আগে চলতি বছরের শুরুর দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো প্রস্তাব দিয়েছিলেন পশ্চিমা দেশগুলো ইউক্রেনে সেনা পাঠাক। ইউরোপের অন্য দেশগুলোর নেতারা এই প্রস্তাবে রাজি ছিলেন না। তারা বারবার বলেছেন, ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়ুক, তারা তা চান না। ম্যাক্রোর সঙ্গে আলোচনার পর জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রো প্রস্তাব দিয়েছিলেন। তার সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। শান্তির পথে যেতে গেলে এটা জরুরি। জেলেনস্কি আরো বলেন, আমরা মনে করি শান্তির জন্য কিছু নিশ্চয়তা থাকা দরকার। অন্যদিকে নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটি ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ বৈঠকের আগে বলেন, ইউক্রেনে যা দরকার সেটা তাদের দেওয়াটা জরুরি। সিরিয়ায় ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া উচিত তুরস্ক। সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা হায়াত তাহরির আল শাম গোষ্ঠীকে বিশ্বের ক্ষমতাশালীদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া উচিত বলে মনে করে তুরস্ক। গতকাল বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এমন অবস্থান জানিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে ফিদান বলেন, আমি মনে করি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সন্ত্রাসী তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া। 8 ডিসেম্বর বিদ্রোহীদের হাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়। 1 যুগেরও বেশি সময় ধরে চলা বাশার বিরোধী গৃহযুদ্ধে তুরস্ক একাধিক বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দিয়ে আসছিল। বিদ্রোহী নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল শামের সঙ্গেও দেশটির সুসম্পর্ক রয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার উত্তর দিকের কিছু অংশ তুরস্কের নিয়ন্ত্রণে রয়েছে। একসময় ওই অঞ্চল কুর্দিদের সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজির হাতে ছিল, কিন্তু তুর্কি বাহিনীর আন্তঃসীমান্ত হামলা ও আঙ্কারার সহায়তা পুষ্ট সিরিয়ার ন্যাশনাল আর্মির মাধ্যমে তাদের সেখান থেকে বিতাড়িত করা হয়েছে।
সুতায় ঝুলছে জাস্টিন ট্রুডোর রাজনৈতিক ভাগ্য, সামনে যা ঘটতে পারে। রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পদত্যাগ করেছেন ট্রুডো সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ সদস্য ও তার একসময়ের ঘনিষ্ঠ মিত্র। এ থেকেই ট্রুডোর ভাগ্য সুতায় ঝুলতে শুরু করেছে। ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ছিলেন। গত সোমবার প্রধানমন্ত্রী ট্রুডোর উদ্দেশ্যে খোলা চিঠি লিখে পদত্যাগ করেন তিনি। কারণ হিসেবে সরকারি ব্যয় নিয়ে সরকার প্রধানের সঙ্গে মতবিরোধ ও কানাডার এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে ভালোর পথের কথা জানান ফ্রিল্যান্ড। ট্রুডোর সঙ্গে সদ্য পদত্যাগ করা উপপ্রধানমন্ত্রীর বিরোধ মূলত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে কানাডার পণ্যে আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেওয়াকে ঘিরে। বিশ্লেষকেরা বলছেন ট্রাম্পের শুল্ক আরোপ কানাডার অর্থনীতিতে চরম আঘাত হানতে পারে। কানাডার সংসদীয় রাজনীতিতে এমনকি জাস্টিন ট্রুডোর নিজ দল লিবারেল পার্টির কিছু সদস্যের মধ্যেও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এমন সংকটময় সময়ে আসলেই কি তিনি নেতৃত্ব দিতে সক্ষম? এখন ট্রুডো কি করবেন? এই পরিস্থিতিতে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জাস্টিন ট্রুডোর সামনে অল্প কয়েকটি বিকল্প রয়েছে। বছরের শেষ সংবাদ সম্মেলনে আসছেন পুতিন। বছরের শেষ সংবাদ সম্মেলনে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে তিনি নানা প্রশ্নের জবাব দেবেন এবং তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আভাস দেবেন বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের 3 বছর হতে চলেছে। এর মধ্যে 2 দিন আগে মস্কোয় গুপ্ত হত্যার শিকার হয়েছেন রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ। ইউক্রেন ওই হত্যার দায় স্বীকার করেছে। এবারের সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই এই দুটি বিষয় গুরুত্ব পাবে। পুতিনের বছর শেষের এই সংবাদ সম্মেলন সাধারণত প্রশ্নের উত্তর পর্ব কয়েক ঘন্টা ধরে চলে। টেলিভিশনে অনুষ্ঠান দেখানো হয়। পুতিন সংবাদ সম্মেলনে সশরীরে খুব একটা উপস্থিত থাকেন না, তবে বাৎসরিক সংবাদ সম্মেলনে তিনি সশরীরে উপস্থিত থাকবেন এবং কিছু অস্বস্তিকর প্রশ্নের উত্তরও দেবেন বলে আশা করা হচ্ছে। গত কয়েক সপ্তাহ থেকে ইউক্রেন যুদ্ধে উত্তেজনা ও সংঘাত বেড়েছে। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আগে উভয় পক্ষে যুদ্ধে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। জম্মু কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত 5, আহত 2। ভারতের জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছে 5 বিদ্রোহী। আজ বৃহস্পতিবার সকালে ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চলের কুলগামে ওই সংঘর্ষে নিরাপত্তারক্ষী বাহিনীর 2 সদস্য আহত হয়েছেন। কুলগাম জেলার বেহিবাগের কাদের অঞ্চলে বিদ্রোহীদের উপস্থিতির খবর পেয়ে বুধবার রাতে গোটা এলাকা ঘিরে ফেলে সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিদ্রোহীদের গুলি ছুড়তে শুরু করে। পাল্টা প্রতিরোধ করে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। এ সময় 2 পক্ষের মধ্যেই জোরগুলির লড়াই শুরু হয়। পরে ভারতীয় সেনাবাহিনীর তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয় 19 ডিসেম্বর তারিখে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি সম্পর্কিত নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ